গ্রামে টানা 1 মাস 8-10 দিন বেড়ানোর পর অবশেষে ঢাকায় ফিরে যেতে হবে। এতদিন বাসায় না থাকাতে বাসায় তেমন বাজার সদাই কিছুই ছিল না, তাই ভাবলাম গ্রাম থেকে কিছু টাটকা জিনিসপত্র কিনে নিয়ে যাই। সেই সাথে থাকছে আপুদের ছাদ বাগানে নতুন কি কি গাছ লাগানো হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আমি 3 থেকে 4 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। ঢাকাতে ব্যাক করা সবকিছুই থাকবে আজকের ভ্লগে। তো এইদিকে রাতের বেলা আপু রান্না বান্না করছিল, কারণ কালকে আপুদের বাসায় মেহমান দাওয়াত দেওয়া হয়েছে। মোটামুটি অনেক মানুষেরই দাওয়াত দেওয়া হয়েছে, তাই আপু বলছিল রাতের বেলায় মাংসটা কষিয়ে রেখে দিবে। আপুর একা হাতে যেহেতু সব রান্না বান্না করতে হবে আর অনেক কিছুই রান্না করতে হবে, তাই বলছিল যে আগের দিন যদি মাংসটা একটু কষিয়ে রাখে তাহলে অনেকটা কাজই এগিয়ে থাকবে, কারণ গরুর মাংসটা কিন্তু রান্না করতে অনেকটা বেশি সময় লাগে। আর গরুর মাংসটা এমন একটা তরকারি যেটা যত বেশি জাল দেওয়া হয় ততই যেন টেস্টটা আরো বেড়ে যায়। তাই আপু শুধু আজকে গরুর মাংসটা রান্না করছে, আর অন্যান্য যে আইটেমগুলো সেগুলো কালকে সকাল থেকে রান্না করবে। আর মেহমানরা যেহেতু দুপুরবেলায় আসবে তাই হাতেও বেশি সময় থাকবে না। তো এইদিকে আপু সবকিছু গুছিয়ে রান্না বসাতে বসাতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো প্রথমে এখানে মাংসটা রান্নার জন্য মশলাগুলো ভালো মতো কষিয়ে দিচ্ছিল। তো এখানে একে একে সব মশলাগুলো দিচ্ছিল আর একটু নেড়ে নিচ্ছিল। আর আজকে যেহেতু অনেকগুলো মাংস রান্না করা হবে তার জন্য এখানে কিন্তু মশলার পরিমাণটাও তেমনই ছিল। তো এইদিকে মশলাগুলো কিন্তু সব দেওয়া হয়ে গিয়েছে। তো যদি মশলাটা না পুড়ে যায় তার জন্য অল্প করে পানিও দিয়ে নিল, দিয়ে এখন মাংসের মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিবে। আজকে আপু 7 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করবে। তো মাংসতে কোনো চর্বি ছিল না, চর্বিগুলো আগেই কুটে রেখে দিয়েছে, কারণ এই পর্যায়ে চর্বিটা দিয়ে চর্বিটা আগে ভালো মতো কষিয়ে তারপরে মাংসটা দেওয়া হবে। তো এই পর্যায়ে চর্বিটা কষাতে গেলে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিবে, তার জন্য কিন্তু প্রথমে তেলটা সেইভাবেই দিয়েছে যাতে পরবর্তীতে তেলটা অনেক বেশি না হয়ে যায়। গরুর মাংস কিন্তু সলিড মাংসগুলো রান্না করলে তেমন ভালো লাগে না, সাথে যদি চর্বি আর হাড্ডি থাকে তাহলে কিন্তু রান্না করলে বেশি মজা হয়। তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো মাংসের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, এইদিকে হাঁড়িটাও একটু ছোট হয়ে গিয়েছে। আপুর বাসাতে এর থেকে বড় পাতিলও আর ছিল না, তো এই পাতিলটাতে কিন্তু 5 কেজি মাংস একসাথে খুব ভালো মতো রান্না করা যায়। আর আজকে যেহেতু মাংসের পরিমাণ অনেকটা বেশি ছিল তার জন্য আপুর একটু নাড়াচাড়া করতে কষ্টই হয়ে যাচ্ছিল, তারপরেও আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছিল। তো মাংসগুলো থেকে যখন পানিটা ছেড়ে দিবে তখন কিন্তু মাংসের পরিমাণটা একটু কমে যাবে। তারপর বাকি যে মাংসগুলো আছে ওইগুলো এখানে দিয়ে দিবে। তো এখন কিন্তু সব মাংস দিয়ে দিয়েছে, তারপর মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে। তো এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি। তো আজকে শুধু মাংসটা কষিয়ে রেখে দিবে, আগামীকালকে আবার রান্না করবে। তো সকালবেলা উঠে তো আপুর বাকি রান্নাগুলো করার কথা ছিল, কিন্তু সকালে উঠে একটা খারাপ সংবাদ পাই, কারণ যাদের দাওয়াত দেওয়া হয়েছিল তাদের মধ্যে একজনের মা মারা গিয়েছে, তাই তারা নাকি আজকে আসতে পারবে না। এইদিকে তো আপুও প্রায় আয়োজন অনেকটাই করে ফেলেছে, এতগুলো মাংস রান্না করে ফেলেছে, এখন এইগুলা কি করবে। তো আপু তো তেমন রান্না বান্না ছিল না, যেহেতু মাংস অনেকগুলো রান্না করে রেখেছে, তাই সকালের দিকে আমরা ছাদে আসি, ছাদে এসে কিছু সবজি পাড়তে হবে। তো আমি তো ঢাকায় চলে যাব, এজন্য আপু আমাকেও কিছু সবজি দিয়ে দিবে, তাই চলে আসলো সবজি পাড়ার জন্য। তো এখানে বরবটি গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ফলন এসেছে, তো এখান থেকে কিছু বরবটিও পেড়ে দিবে, তারপরে কিছু উচ্ছেও দিয়ে দিবে। তো আপুর কিন্তু ছাদ বাগানে আলহামদুলিল্লাহ খুব ভালো উচ্ছের ফলনও হয়েছে। তো এখানে বেশ কয়েকদিন পরপরই উচ্ছে পাড়া হয়, তারপরে আবারও হয়। তো এখান থেকে কিছু করলাও ছিঁড়ে নিচ্ছিল আমাকে দেওয়ার জন্য। আরও কিছু সবজি ফ্রিজেও ছিল, কারণ কয়েকদিন ধরে আমার যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু টানা বৃষ্টির কারণে আমি যেতেই পারছিলাম না। এই সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, তো এটা কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে ছিল। তো ওই সময় কিন্তু টানা বৃষ্টি লেগেই ছিল, এই জন্য আমার যাওয়াই হচ্ছিল না। তো ওই সময়টাই কিন্তু টানা বৃষ্টি হতেই থাকতো। তো আমার অনেক জিনিসপত্রও ছিল সাথে, এই জন্য এগুলো নিয়ে বাসে ওঠাটা অনেক সমস্যা হয়ে যাবে, এই জন্য কয়েকদিন ধরে আমি যেতে চেয়েও কিন্তু যেতে পারছিলাম না। ওইদিকে তো মেয়ের বাবারও খাওয়ার সমস্যা হয়ে যাচ্ছিল, তাই বলছিলাম যে না আমি এবার চলেই যাব, তাই একটা ডেটও ফিক্সড করে ফেলি। তো ওই সময় কিন্তু ওয়েদারে বৃষ্টি দেখাচ্ছিল, তারপরে বলছিলাম যে কিছু করার নাই, আমার যেতেই হবে। তো এইদিকে কিন্তু আকাশটাও একদম মেঘলা হয়েছিল, রোদের কোনো দেখাই নাই। তো এই যে গাছগুলো দেখালাম এগুলো কিন্তু আপু গতকালকেই কিনে নিয়ে এসেছে, তো সবগুলো বিকালেই লাগিয়ে দিয়েছে। তো এইদিকে আপুদের গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কাগজি লেবুও হয়েছে। তো এইদিকে কিন্তু ছিল ওল গাছ আর আদা গাছ। তো তারপরে দেখি জাইমা আমার কাছে এতগুলো বরবটি নিয়ে আসলো, কারণ এগুলো নাকি আপু ছিঁড়েছে আমার জন্য। তো জাইমাকে দেখে সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন, ও কিন্তু খুবই লাজুক প্রকৃতির। জাইমা তুমি তো সবসময় আমার ভ্লগ দেখো, তো আজকের ভিডিওতে তোমাকেও রেখে দিলাম, তাহলে হয়তো বা তোমার নিজেকে দেখেও ভালো লাগবে। তারপর এই পাশে চলে আসলাম লেবু গাছটা দেখতে। তো এই লেবু গাছটাতে কিন্তু মাশাআল্লাহ অনেক ফলনই দিয়েছে। তো এরকম ছোট ছোট অনেক লেবু হয়েছে, সেই সাথে কুড়িও আছে। কয়েকদিনের এই টানা বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো অনেক সতেজ হয়ে গিয়েছে, তার জন্য দেখতেও অনেক ভালো লাগছিল। তারপর এখানে ছিল মিষ্টি আলুর গাছ। তো মিষ্টি আলুর গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর এখানে ছিল বাগান বিলাসের গাছ।
গাছ, তো এটাও গতকালকেই কিনে নিয়ে এসেছে। তারপর এখানে ছিল আম গাছ, তো এগুলোও গতকালকেই কিনে নিয়ে এসেছে। তো এইগুলোতে এরকম আম হয়েছিল। আর এটা ছিল পেয়ারা গাছ, তো ওই পেয়ারা গাছটাও গতকালকেই নিয়ে এসেছে। তো আরও একটা আম গাছও নিয়ে এসেছে, তো ওটাতে কিন্তু আম হয়েছিল, তো ওইটা আমি প্রথমের দিকেই দেখিয়েছি। আর এখানে আমড়া গাছ থেকে আপু একটা আমড়া ছিঁড়ে দিল। এই আমড়াগুলো কিন্তু আর বেশি বড় হবে না, এগুলো খাওয়ার মতো হয়ে গিয়েছে। তো এখানে কবুতরগুলোও ছিল। তারপরে এই পাশে এসে দেখি যে আপুর বাঁশঝাড়টাও লাগানো হয়ে গিয়েছে। তো এটা আগের দিন আমরা বাজারে গিয়েছিলাম, তো ওই দিন ভ্যানের ওপরে করে বিক্রি করছিল। তো ওখান থেকে আপু 100 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসেছে। মাশাআল্লাহ, গাছটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তো বাজারে সবাই কিন্তু এই গাছটার নাম জানতে চাচ্ছিল। তারপর এটা ছিল তার পরদিন সকালবেলা। তো এখানে মুরগিওয়ালা আসছিল, তো আপু আমাকে ডাক দিয়েছে কারণ আমি কিছু মুরগি নিব। মূলত মুরগিগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্যই কিনছি, কারণ আমাদের ওখানে তো খাঁটি দেশি মুরগি পাওয়া যায় না, আর আপুদের এখানে কিন্তু এরকম খাঁটি দেশি মুরগি পাওয়া যায়, কারণ এইগুলো গ্রামের দিক থেকে নিয়ে এসে তারপরে বিক্রি করা হয়। তো এই মুরগিগুলো কিন্তু গ্রামের বাড়িতে মানুষ পালন করে, তো এগুলোকে কিন্তু কোনো ফিড খাওয়ানো হয় না, এগুলো একদম অরিজিনাল খাঁটি দেশি মুরগি। তো মুরগিওয়ালা সবসময় আপুদের বাড়িতেই দিয়ে যায়। তো আমরা যেহেতু পাই না, তাই ভাবছিলাম যাওয়ার আগে কিছু মুরগি কিনে নিয়ে যাই। তো আমি 3 দিন ধরেই মুরগি কিনছি। তো আজকের পর আর কেনা হবে না, কারণ আমি আবার চলে যাব। তো এরপর আর ফ্রোজেন করার সময়ও হবে না। তো 3 দিনে আমি দেখে শুনে পছন্দ মতো মুরগিগুলোই নিয়েছি। তারপর আপুদের যে কাজ করে ওই আপাই আমার সব মুরগিগুলো পরিষ্কার করে কেটে তারপরে দিয়েছিল। তারপর আমি আলাদা আলাদা করে প্যাকেট করে মুরগিগুলো ফ্রিজে রেখে দিই। তো আজকে যে মুরগিগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা নবীন মুরগি ছিল, তার পেটে ডিম ছিল, হয়তো বা একটা ডিম পারতে পারছে, আর বাকি ডিমগুলো ছিল। তো এইদিকে তো আপু দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো মাংসগুলো থেকে কিন্তু অর্ধেকটা মাংস তুলে বাকি মাংসটা আবার রান্না করে নিচ্ছে। আর একটা তরকারি রান্না করবে, কচুরমুখী দিয়ে নোনা মাছ রান্না করবে। তো কচুরমুখীগুলো কিন্তু আপুদের ক্ষেতের থেকে উঠানো হয়েছিল, তো গেস্ট আসবে তাদের জন্য রান্না করতে চেয়েছিল। কচুরমুখীগুলো কিন্তু আপুদের খেতে চাষ করা, তেমন কোনো সার মাটিও দেওয়া হয়নি, এজন্য কিন্তু রান্না করলে খুব সুন্দর গলেও যায়। তাই ভাবছিল যে আত্মীয়দেরও খাওয়াবে। ওই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু আমি আপুদের বাসা থেকে চলে আসি। আর ওই দিনও বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আমি আপুদের বাসা থেকে ইজি বাইকে করে বাসায় চলে আসি, কারণ তার পরদিনই সকাল 10:30টায় আমার বাস ছিল। তা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে কোনো ভিডিওই আর করা হয়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যায়। তারপর বাজারে এসে আমরা কাউন্টারে অপেক্ষা করছিলাম বাসের জন্য, তো বাসটাও তারপরে চলে আসে। তো এইবার আমরা একা যাচ্ছি না, আমার সাথে আমার মাও যাচ্ছিল। তো আমরা যেহেতু যাব, সাথে অনেক জিনিসও ছিল, তাই কাউন্টারে ভাইয়া এসেছিল, আর সাথে তাজ আর তহিদও এসেছিল আমাদের জিনিসগুলো উঠিয়ে দেওয়ার জন্য। তো সারা রাস্তায় কিন্তু মেঘে অন্ধকার হয়ে থাকলেও কিন্তু যেই না আমাদের নামার সময় হয়, নবীনগর থেকে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়। তো এদিকে তো বৃষ্টির মধ্যে আমাদের নামতে হয়। তো মেয়ের বাবারও আসার কথা ছিল, কিন্তু সেও বৃষ্টির কারণে আসতে পারেনি। তো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আর সেই সাথে অনেকগুলো জিনিসও ছিল যে ছাতা ধরারও সময় পায়নি। তো আমরা সবাই ভিজেই গিয়েছিলাম। তারপরে কোনো রকমে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। জিনিসপত্রগুলো তেমন ভিজেনি, কারণ বাসা থেকে আমি এক্সট্রা করে পলি ব্যাগ দিয়ে নিয়ে আসছিলাম। তো যার সময়ও যেহেতু আমি এইরকম বৃষ্টির মধ্যেই পড়েছিলাম, তো ব্যাগের কাপড় চোপড় কিন্তু সবগুলোই ভিজে যায়। তাই কিন্তু এইবার আমি আসার সময় আগে থেকেই ব্যাগের ভিতরে পলি দিয়ে তারপরে আমি কাপড় চোপড়গুলো ঢুকাই, তাতে করে আমার এইবারের কাপড় চোপড়গুলো ভিজেনি, একদম শুকনাই ছিল। তো আসার পর থেকে তো রোদের কোনো দেখাই পাইনি, টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর এই গাছগুলো কিন্তু এইবার আমি সাথে করে নিয়ে আসছিলাম।